আসসালামু আলাইকুম এসএসসি 24। সো আজকে আমরা চলে আসলাম আমাদের আরেকটি রেকর্ডেড ক্লাসে, যেখানে হচ্ছে আমরা বায়োলজি সেকেন্ড পেপার জিন তত্ত্ব অধ্যায়ের সবগুলো কোশ্চেন, যে হার্ড কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আসো। সো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, মেন্ডেল তার মটরশুঁটি গবেষণায় কত ধরনের বাহ্যিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন? আমরা জানি যে মেন্ডেল হচ্ছে কি অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। সো সে হচ্ছে টোটাল 34 ধরনের মটরশুঁটি গাছে 34 ধরনের মটরশুঁটি গাছে কয় ধরনের বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? 7 ধরনের বা 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। ঠিক আছে। সো বৈশিষ্ট্যগুলো তোমরা জানো যে মটরের খোসা কি সবুজ হবে নাকি হলুদ হবে, তারপরে মটরের যে বীজ থাকতেছে তা কি হচ্ছে তোমার গোল হবে নাকি কুঞ্চিত হবে, এরকম কয় ধরনের বৈশিষ্ট্য ছিল? টোটাল 7 ধরনের বৈশিষ্ট্য। ঠিক আছে। সো তাহলে মেন্ডেল তার গবেষণায় কয় জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। সো অ্যানসার হচ্ছে এখানে 7। ঠিক আছে। আচ্ছা, আসো। পরের কোশ্চেন হচ্ছে, জীবের কোন প্রজাতির এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সমষ্টিকে কি বলে? সো তোমরা মনে রাখো যে আমাদের কোষে জিনোম থাকে হচ্ছে এক জোড়া। জিনোম কি জিনিস? জিনোম হচ্ছে আমাদের প্রত্যেকটা কোষে 23টা ক্রোমোজোম আসে বাবার থেকে, 23টা ক্রোমোজোম আসে মায়ের থেকে। এই 23 46টা মিলে টোটাল হচ্ছে কি হয় তোমার 46টা ক্রোমোজোম হয়। ঠিক আছে। সো এই 23টা যেটা বাবার থেকে আসে তাকে বলা হয় একটা জিনোম, আর অন্য 23টা যেটা মায়ের থেকে আসে তাকে ওই বলা হয় আরেকটা জিনোম। সো টোটাল আমাদের জিনোম হলো কয়টা? এক জোড়া। টোটাল আমাদের জিনোম হলো কয়টা? এক জোড়া। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা, ক্লাসেও আলোচনা করা হয়েছে। সো আমরা আবার মনে রাখি যে আমাদের দেহে জিনোম থাকে হচ্ছে এক জোড়া, এবং এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সমষ্টিকে বলা হয় জিনোম। এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সমষ্টিকে বলা হয় জিনোম। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, সো মেন্ডেল, নেক্সট কোশ্চেন হচ্ছে, মেন্ডেল কেন তার পরীক্ষায় মটরশুঁটি গাছ বেছে নিয়েছিলেন? এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 21-22 সালে এসেছে। সো মেন্ডেল অন্য সব গাছ বাদ দিয়ে মটরশুঁটি গাছ নেওয়ার অনেকগুলো কারণ ছিল। যেমন মটরশুঁটি গাছ হচ্ছে 1 বছরের মধ্যেই হচ্ছে ফল ধরে। মটরশুঁটি গাছ হচ্ছে স্বপরাগী, মানে এরা উভলিঙ্গ হওয়ার কারণে এদের একই দেহে হচ্ছে স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ এরা হচ্ছে স্বপরাগী ফুল। এরা হচ্ছে কি ধরনের ফুল? এরা হচ্ছে স্বপরাগী ফুল। সো মেন্ডেলের মটরশুঁটি গাছ বেছে নেওয়ার অনেক বড় একটা কারণ ছিল, কারণ মটরশুঁটি গাছ হচ্ছে স্বপরাগী ফুল। বীজের আকার কি ছিল? না, বীজের আকার ছিল না। কাণ্ডের দৈর্ঘ্য কি ছিল? না, কাণ্ডের দৈর্ঘ্য ছিল না। ফুলের অবস্থান কি ছিল? না, ফুলের আকার বড় ছিল। সো মেন্ডেল স্বপরাগী ফুল এই কারণে মটরশুঁটি গাছ বেছে নিয়েছিল। আর আরেকটা কারণ হচ্ছে ফুলের আকার অনেক বড় ছিল। মটরশুঁটি গাছের ফুলের আকার তুলনামূলক বড় হওয়ার কারণে ওর পরাগায়ন করতে সুবিধা হতো, তাই হচ্ছে মেন্ডেল মটরশুঁটি গাছ বেছে নিয়েছিল। ঠিক আছে। মেন্ডেল কত প্রকার মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন? আমরা জানি মেন্ডেল তার জীবনের অনেকখানি সময়, প্রায় 35 থেকে 40 বছর সময় সে হচ্ছে মটরশুঁটি গাছ নিয়ে বিভিন্ন পরীক্ষা করেছিলেন, এবং কি আমাদের জিন তত্ত্বের 2টি ইম্পর্টেন্ট সূত্র দিয়ে গিয়েছিলেন। সো মেন্ডেল কত প্রজাতির মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন? মেন্ডেল, তোমরা মনে রাখো, টোটাল 34 প্রজাতির মটরশুঁটি গাছ নিয়ে কাজ। মেন্ডেল টোটাল কত প্রজাতির মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন? 34 প্রজাতির মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 সেশন এসেছে। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একটু ট্রিকি আর তুলনামূলক একটু কঠিন কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রানুসারে F2 জনুতে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা কত? আচ্ছা, সো আমরা জানি হোমোজাইগাস অর্থ হচ্ছে দুইটা একই হইতে হবে। সাপোজ আর আর ওয়াই ওয়াই।
ঠিক আছে, অথবা আর আর ওয়াই ওয়াই, অথবা আর আর ওয়াই ওয়াই, অথবা আর আর ওয়াই ওয়াই। সো দেখো আমরা জানি যে 16টা রেজাল্ট আসতে পারে F2 জনুতে। দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা যখন দুইটা বৈশিষ্ট্য নিব তখন আমাদের রেজাল্ট আসতে পারে কয়টা? 16টা। এই 16টা রেজাল্টের মধ্যে 12টা আসে হচ্ছে হেটেরোজাইগাস, যেখানে বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই মিক্স থাকে। কিন্তু এইখানে হোমোজাইগাস কয়টা থাকে? হোমোজাইগাস থাকে 4টা। হোমোজাইগাস মানে কি? যেখানে দুইটা জিনই একই। যেমন এইখানে দেখো দুইটা জিনই সেম, এই দুইটা জিনও সেম। আবার এখানে দেখো এই দুইটা জিন এবং এই দুইটা জিন একই। সো এইগুলো হচ্ছে কি? হোমোজাইগাস। সো আমরা যখন ক্লাসে দ্বিতীয় সূত্রর ব্যাখ্যা পড়েছি তখন আমরা এগুলো পড়ে নিয়েছি। বাট তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা অনুযায়ী জিনোটাইপে হোমোজাইগাস থাকতেছে হচ্ছে 4টা আর হেটেরোজাইগাস থাকতেছে 12টা। হেটেরোজাইগাস থাকতেছে কয়টা? 12টা। তাহলে এখানে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 4। আচ্ছা, আচ্ছা এবার আসো আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। লিথাল জিনের ফলাফল কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা ক্লাসেও আলোচনা করেছি। দেখো এটা খুলনা ইউনিভার্সিটিতে এসেছে, চিটাগাং ইউনিভার্সিটিতে এসেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। সো আমরা ক্লাসে যেহেতু এটা নিয়ে আলোচনা করেছি, সো আমি এখানে আর ব্যাখ্যাটা তোমাদের দিচ্ছি না। জাস্ট তোমরা মনে রাখো যে এই কোশ্চেনটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো এখানে অ্যান্সার কত? আমরা জানি যে লিথাল জিনের প্রভাবে কি হয়? ভ্রূণ অবস্থায় হোমোজাইগাস জীব মারা যায়। সো এই কারণে এই ক্ষেত্রে হচ্ছে হোমোজাইগাস জীব মারা যাওয়ার কারণে এখানে হচ্ছে অ্যান্সার আসে কেন? কতটুকু আসে? কি আসে অ্যান্সার? সবসময় 2:1 আসে অ্যান্সার। অ্যান্সার কি আসে? অ্যান্সার আসে হচ্ছে 2:1। ঠিক আছে, সো আমরা মনে রাখবো যে লিথাল জিনের ফলাফল হচ্ছে 2:1। লিথাল জিনের কারণে কোন রোগ হয়? চিটাগাং ইউনিভার্সিটিতে 22-23 সেশনে এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক বেশি পরীক্ষায় আসে, অন্যান্য অনেক ভার্সিটিতেও সেম টাইপের কোশ্চেন আসে যে লিথাল জিনের প্রভাবে কোন রোগটা হয়। আচ্ছা, সো আমরা যদি হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া লিথাল জিনের কারণে হয়, আমরা জানি মাসকুলার ডিস্ট্রফি আসলে লিথাল জিনের কারণে হয় না। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমের সমস্যার কারণে হচ্ছে নরমালি মাসকুলার ডিস্ট্রফি হয়। আর বর্ণান্ধতা সেম, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এরা। রাতকানা এবং হিমোফিলিয়া, রাতকানা তো হচ্ছে কোনো এখানে আসে না, রাতকানা হচ্ছে কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ঠিক আছে, আর হিমোফিলিয়া হচ্ছে লিথাল জিনের কারণে হয়। তাহলে এখানে দুইটাই লিথাল জিনের কারণে, কোনটা? হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপের অনুপাত কত? আমরা জানি অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে প্রথম জিনের একটি বিশেষ ধরন, তাই না? সো প্রথম জিন যে মেন্ডেলের প্রথম সূত্রের একটা বিশেষ টাইপ হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। সো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে লাল এবং সাদা ফুল, লাল এবং সাদা ফুল মিলিত হয়ে গোলাপি ফুলের সৃষ্টি করে। সো যখন F2 জনুতে চলে আসে তখন অনুপাত হয়ে যায় 1:2:1। কিভাবে হয় এটা আমরা ক্লাসে আলোচনা করেছি। সো আমরা যারা ক্লাস করিনি আমরা হচ্ছে ক্লাসটা একটু দেখে আসবো। ক্লাসে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন কোনটা কিভাবে কাজ করে সবগুলো নিয়ে আমরা আলোচনা করে এসেছি। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 1:2:1। বুঝতে পারছি? আচ্ছা, পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত? সো পরিপূরক জিন নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করা হয়েছে। আমরা জানি পরিপূরক জিন হচ্ছে দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম, যেখানে হচ্ছে দুইটা সাদা স্টেইন যুক্ত ফুল নিলে ওইখান থেকে নেক্সট জেনারেশনের যে ফুলগুলো সৃষ্টি হয় সবগুলো ফুল বেগুনি হয়। হিসেব অনুযায়ী তাদের সাদা হওয়ার কথা ছিল, যেহেতু আমরা দুইটি সাদা ফুল নিয়েছি, কিন্তু এখানে সবগুলো কি আসতেছে? বেগুনি আসতেছে। এ ধরনের জিনের টাইপকে বলা হচ্ছে পরিপূরক জিন। আমরা এগুলো নিয়ে ক্লাসে আলোচনা করেছি। সো আমাদের অবশ্যই মনে আছে যে পরিপূরক জিনের
অনুপাত কত আসে? পরিপূরক জিনের অনুপাত আসে হচ্ছে 9:7। পরিপূরক জিনের অনুপাত আসে কত? 9:7। ঠিক আছে, আচ্ছা। কোন জিনের কারণে মোরগ মুরগির পালক সাদা হয়? কোন জিনের কারণে মোরগ মুরগির পালক সাদা হয়? আমরা জানি যে হচ্ছে এপিস্ট্যাটিক জিন বলে একটা জিন আছে, যারা হচ্ছে অন্য জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। অর্থাৎ যেসব জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, যে মুরগির পালক নরমালি কি হওয়ার কথা? রঙিন হওয়ার কথা, কিন্তু তারা কি তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। কেন পারে না? কারণ এপিস্ট্যাটিক জিন তাদেরকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। সো তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এপিস্ট্যাটিক জিন। আর যে বাধা পায়, যে বাধা পায় তাকে বলে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে যে বাধা দেয় সে হচ্ছে কি জিন? এপিস্ট্যাটিক জিন। সে হচ্ছে কি জিন? এপিস্ট্যাটিক জিন, তাই না? আর যে বাধা পায় সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। ঠিক আছে, বুঝতে পারছি। এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 21 বাইট সেশনে এসেছে। ল্যাথিরাস ওডোরেটাস প্রজাতির দুটি সাদা ফুল বিশিষ্ট আলাদা স্ট্রেইন সংকরায়ন করা হলে F2 জনুতে বেগুনি ও সাদা ফুলের অনুপাত কত? আমরা ক্লাসে করে এসেছি, এ ধরনের জিনকে বলা হয় পরিপূরক জিন। এটা একটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। সো পরিপূরক জিনের ক্ষেত্রে অনুপাত কত আসে আমাদের অবশ্যই মনে আছে। যাদের মনে নাই তারা হচ্ছে আমরা একটু ক্লাসে পরিপূরক জিনের ব্যাখ্যাটা দেখে আসলে আমরা খুব ইজিলি হচ্ছে এটা পেয়ে যাব। দেখো এটা খুলনা ইউনিভার্সিটিতে 19-20 সেশনে এসেছে। তাহলে এখানে অনুপাত কত আমরা জানি, 9:7। 9:7। দেখো এই কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর তোমাদের বইয়ের বাহির থেকে আসা কোশ্চেন। কোশ্চেন হচ্ছে পলিজিনের প্রভাব কেমন? প্রকট, প্রচ্ছন্ন, সমপ্রকট, পুঞ্জীভূত। প্রকট মানে হচ্ছে সবসময় প্রকট জিনটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। পলিজিনের ক্ষেত্রে কিরকম হয়? পলিজেনিক মানে, পলিজিন মানে কি? অনেকগুলা জিন মিলে যখন একটা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে বলা হয় পলিজিন। সো প্রকট না। প্রচ্ছন্ন না। সমপ্রকট, সমপ্রকট মানে হচ্ছে প্রকট গুলা থাকলে শুধুমাত্র বৈশিষ্ট্য প্রকাশ করবে, না হলে করবে না। না। পুঞ্জীভূত, হ্যাঁ। পুঞ্জীভূত মানে কি? আমরা যদি পলিজিন, আমরা ক্লাসে দেখিয়েছিলাম যে পলিজিন হচ্ছে কি? পলিজিন হচ্ছে যেখানে তোমার কি হয়? সো পলিজিনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কয়েকটা জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। সো প্রত্যেকটা জিনই কিন্তু একটু একটু করে তার বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। সো এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় পুঞ্জীভূত বৈশিষ্ট্য। যেহেতু চারটা জিন মিলেই একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, প্রত্যেকেরই হচ্ছে হাত আছে, 25% করে হাত আছে। সো এই জন্য এ ধরনের জিনকে বলা হয় পুঞ্জীভূত জিন। তাহলে পলিজিনের প্রভাব কেমন? পলিজিনের প্রভাব হচ্ছে পুঞ্জীভূত। কেমন? পুঞ্জীভূত। হোমোজাইগাস অবস্থায় কোন জিনের প্রভাবে জীবের মৃত্যু ঘটে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 সেশনে এসেছে। আমরা জানি সাবভাইটাল, লিথাল, অ্যালিলিক, নন অ্যালিলিক। সো এখানে কোন জিনের কারণে নরমালি জীবের মৃত্যু ঘটতে পারে? লিথাল জিনের কারণে। আমরা ক্লাসে যারা লিথাল জিন করে এসেছি তারা তো জানি, আর যারা করিনি তারা হচ্ছে একটু ক্লাসটা দেখে নিলেই হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে লিথাল জিন। নিচের কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামিট তৈরি করে? সো নিচের কোন জিনোটাইপ, দেখো চারটা জিনোটাইপ দেওয়া আছে, বলছে সর্বাধিক সংখ্যক গ্যামিট তৈরি করে। সো এই কোশ্চেনটা আসলে কোথা থেকে আসছে? এগ্রি 21-22 আসছে। সো আমরা যদি একটু দ্বিতীয় সূত্র দেখি, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে দেখো এখানে দুইটা বৈশিষ্ট্য আছে। সো দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা যদি একটু আমাদের যে চেকার বোর্ডটা আছে, চেকার বোর্ডের কথা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখব যে সবচেয়ে বেশি কোন ধরনের জিনোটাইপ থাকে, যেখানে হচ্ছে একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, একটা বড় হাতের আর এবং একটা ছোট হাতের আর। সো তার মানে দেখো এখানে কিন্তু চারটা বৈশিষ্ট্যই থাকতেছে। এই যে এই একটা বৈশিষ্ট্য, এই আরেকটা বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনেরই একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকতেছে। সো এই ধরনের জিন হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়, এই জন্য এদের ইয়েও বেশি আসে।
সো এখানে হচ্ছে কি, তাহলে এখানে অ্যান্সার হবে কি বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের আর, ছোট হাতের আর, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি। সো আমাদের যদি কখনো কোশ্চেন আসে যে হচ্ছে নিচের কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করে, তাহলে আমরা মনে রাখবো যাই লেখা থাকুক সবসময় কি হবে, একটা বড় হাতের মানে একটা প্রকট, একটা প্রচ্ছন্ন, একটা প্রকট, একটা প্রচ্ছন্ন, ঠিক আছে? তো এই চারটা কোথায় আছে, এই যে সেকেন্ড অপশনে আছে। তাহলে এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের আর, ছোট হাতের আর। প্রত্যেক ক্রোমোজোমের একটি নিজস্ব সত্তা রয়েছে, এটা কোন বিজ্ঞানী বলেছে? দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 21 সেশনে এসেছে। এই কোশ্চেনটা আসলে বই থেকে সরাসরি তুলে দেওয়া হয়েছে, এটা আসলে মুখস্থ টাইপ। সো তারপরে এটা এখানে দেওয়ার কারণ হচ্ছে দুইজন বিজ্ঞানী মিলে এই কথাটা বলে যে হচ্ছে প্রত্যেক ক্রোমোজোমের একটি নিজস্ব সত্তা রয়েছে। কে কে? সাটন এবং বোবেরি। এবং অপশনে দেখো দুইটাই আছে অপশনে, তাই না? অপশনে দেখো সাটনও আছে, বোবেরিও আছে। সো তুমি কি করবা, তোমাকে হচ্ছে দুইটা কোশ্চেনই হচ্ছে, দুইটা অপশনই হচ্ছে দাগাইতে হবে। আর তোমাদের যদি ওনারা যদি ভুলে দিয়ে দেয় এই কোশ্চেনটা, তাহলে তুমি যে কোনো একটা দাগাইলেই হবে। আর ওনারা যদি আগে মেডিকেলে যা হইতো ওইভাবে করে, তাহলে তোমার দুইটাই দাগাইতে হবে, না হলে হচ্ছে ওনারা অ্যান্সার ভুল হিসেবে ধরে নেবে, ঠিক আছে? আচ্ছা, মানুষের ডিএনএ অংশের ফটোগ্রাফি প্রসারণকে কি বলে? সো আমরা জানি মানুষের ডিএনএ আমরা যখন হচ্ছে বাহির থেকে হচ্ছে ডিএনএটা হচ্ছে ক্লোনিং করব, মানে বারবার বারবার হচ্ছে একটা ডিএনএ থেকে কয়েকটা ডিএনএ সৃষ্টি করব, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। একটা জিন থেকে বা একটা ডিএনএ থেকে যখন কয়েকটা ডিএনএ তৈরি করা হয় একই ধরনের, তাকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ঠিক আছে? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ কোনটি? সো আমরা জানি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ হচ্ছে মুখ বধির, আমরা পড়ে এসেছি। থ্যালাসেমিয়া হচ্ছে লিথাল জিনের বৈশিষ্ট্য, রাতকান হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের বৈশিষ্ট্য, লাল সবুজ বর্ণান্ধতাও হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের বৈশিষ্ট্য, ঠিক আছে? সো তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে মুখ বধির। আচ্ছা, এরপর কোশ্চেনটা দেখি। তিনটি জিন একই হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করলে জিন ত্রয়কে কি বলে? তিনটি জিন একই হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করলে তাদেরকে বলা হয়, বলো, তাদের কি বলে? মাল্টিপল অ্যালিল, ঠিক আছে? মাল্টিপল অ্যালিল মানে হচ্ছে যে অ্যালিল মানে কি অবস্থান, বা দুইটা জিন যখন একসাথে থাকে একে অপরকে অ্যালিল বলে। সো তিনটা জিন যখন একসাথে থাকতেছে তখন তাদেরকে বলতেছে হচ্ছে মাল্টিপল অ্যালিল, কারণ এখানে কি কয়েকটা জিন একসাথে আছে, এখানে কি কয়েকটা জিন একসাথে আছে। যদি একটা জিন থাকতো তাহলে তাকে আমরা বলতাম হচ্ছে শুধু অ্যালিল। যেহেতু এখানে তিনটা জিন একসাথে আছে সো এই জন্য তাকে আমরা বলবো মাল্টিপল অ্যালিল। ঘাতক জিনের প্রভাবে মেন্ডেলের প্রথম সূত্রে 3:1 ফিনোটাইপিক অনুপাত পরিবর্তিত হয়ে কোন অনুপাত হয়? সো ঘাতক জিন বলতে আমরা এখানে লিথাল জিনকে বুঝতেছি। আমরা যারা ক্লাস করে আসছি আমরা জানি যে লিথাল জিনের অনুপাত কত হয়, লিথাল জিনের অনুপাত হয় হচ্ছে 2:1। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? 2:1, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন বৈশিষ্ট্য এক্স জিন নিয়ন্ত্রিত নয়? সো আমাদের যে সেক্স লিঙ্ক রোগগুলা হয়, যে কিছু জিন থাকে যেগুলা এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত, কিছু থাকে ওয়াই ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত। সো ওয়াই ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত যে জিনগুলো আছে ওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে কানের লোম। সো ওয়াই জিন হচ্ছে কানের লোম নিয়ন্ত্রণ করে। ওয়াই জিন হচ্ছে কি নিয়ন্ত্রণ করে? কানের লোম। ওয়াই জিন হচ্ছে কি নিয়ন্ত্রণ করে? কানের লোম নিয়ন্ত্রণ করে। তাহলে এরা কি এক্স জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাহলে এখানে এক্স জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি। তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কানের লোম। লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটি? সো লিঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য নয় কোনটি? সো লিঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য হচ্ছে রাতকানা, বর্ণান্ধতা, ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া। সো তাইলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অন্ধত্ব। অন্ধত্ব হচ্ছে কি? অন্ধত্ব হচ্ছে আমার এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য নয়। সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি কোনটির কারণে হয়?
বা এই রোগটার নাম কি? আমরা মাস্টার বুকে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের একটা হচ্ছে ছক আছে, ওই ছকের মধ্যে অনেকগুলো রোগের নাম দেওয়া আছে এবং ওই ছকটা খুবই ইম্পর্টেন্ট, 7 স্টার একটা ছক। ওই ছকের মধ্যে দেখবা লেখা আছে যে হাইপার ট্রাইকোসিসের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? হাইপার ট্রাইকোসিসের ক্ষেত্রে সারা দেহে, সমস্ত দেহে ঘন লোমের সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, কততম ক্রোমোজোমে জটিলতার কারণে ডাউন সিনড্রোম শিশুর জন্ম হয়? এটা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিতে এই কোশ্চেনটা আসছে এখান থেকে। সো আমরা জানি যে 21 নাম্বার ক্রোমোজোমে সমস্যার কারণে হচ্ছে শিশুর ডাউন সিনড্রোম শিশুর জন্ম হয়। আমাদের ক্রোমোজোম থাকে টোটাল 46টা, এর মধ্যে 21 নাম্বার ক্রোমোজোমের সমস্যার কারণে হচ্ছে শিশু ডাউন সিনড্রোম শিশুর জন্ম হয়। কোনটি অটোসোমাল ডিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ যে কোন রোগটা হচ্ছে অটোজোমের কারণে হয়? আমরা জানি আমাদের দুই ধরনের ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেখানে কোনটা কোনটা সেক্স ক্রোমোজোমের কারণে হয়? লাল সবুজ বর্ণান্ধতা, রাতকানা, এগুলো হচ্ছে কি তোমার সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কারণে হয়। সো তাহলে এখানে অ্যান্সার হবে কি? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কিসের কারণে হয়? থ্যালাসেমিয়া হয় লিথাল জিনের কারণে। সো তাহলে লিথাল জিন যেহেতু একটা অটোজোমের মধ্যে পড়ে, সো এই জন্য একে বলতেছে হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে? নিচের কোনটির জন্য গর্ভধারণে জটিলতা হবে? আচ্ছা, গর্ভধারণে কখন হচ্ছে জটিলতা হবে? যখন মা হচ্ছে তোমার RH নেগেটিভ, অর্থাৎ মায়ের রক্ত নেগেটিভ হবে এবং বাবার রক্ত পজিটিভ হবে। সো ফলে যেই শিশুর জন্ম হবে, শিশুর রক্তের গ্রুপ হবে পজিটিভ, এবং শিশুর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তখন সেটা হচ্ছে মায়ের রক্তের সাথে হচ্ছে ক্ল্যাশ করবে, এবং ক্ল্যাশ করে হচ্ছে কি, নরমালি প্রথম শিশুর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু আগে যেটা হইতো যে সেকেন্ড শিশুর ক্ষেত্রে, থার্ড শিশুর ক্ষেত্রে হচ্ছে শিশু মারা যেত মায়ের পেটে। কিন্তু এখন কি করা হয়, বাবা এবং মায়ের রক্ত যদি পজিটিভ নেগেটিভ হয় তখন করা হয় কি, আগে থেকেই হচ্ছে একটা ইনজেকশন দিয়ে দেওয়া হয় বাচ্চা জন্মের পরে, ফলে হচ্ছে এখন আর কোনো সমস্যা হয় না। এই সমস্যাটা আগে হইতো কিন্তু এখন আর হয় না। সেই ক্ষেত্রে কি, মায়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় এবং বাবার যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয়, সো এই ক্ষেত্রে শিশুর সমস্যা হতে পারে। কি কি সমস্যা হতে পারে? শিশুর হচ্ছে রক্তশূন্যতা দেখা দেয়, জন্ডিস দেখা দেয়, কিছু ক্ষেত্রে কি শিশু মারাও যেতে পারে। ঠিক আছে? ও নেগেটিভ গ্রুপের ব্যক্তি কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? আমরা জানি যে ও নেগেটিভের ক্ষেত্রে ওদের দেহে শুধুমাত্র অ্যান্টিবডি থাকে, কোনো অ্যান্টিজেন থাকে না, ফলে যে কোনো রক্তের গ্রুপের ব্যক্তিকেই হচ্ছে ও নেগেটিভ রক্ত দিতে পারবে, কারণ ওদের দেহে যেহেতু কোনো অ্যান্টিজেন থাকে না, সো গ্রহীতা কখনোই হচ্ছে এই রক্তটাকে কি করতে পারবে না, জমাট বাঁধিয়ে দিতে পারবে না। সো এই কারণে হচ্ছে ও নেগেটিভ কাকে রক্ত দিতে পারবে? সব গ্রুপকে রক্ত দিতে পারবে। এই জন্যই ও নেগেটিভ ব্লাড গ্রুপকে কি বলা হয়? সর্বজনীন দাতা। সর্বজনীন দাতা, এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22-23 সেশনে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, মানুষের লোহিত রক্ত কণিকায় RH অ্যান্টিজেন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আচ্ছা, আমরা জানি যে RH অ্যান্টিজেন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার এবং ওয়াইনার। এটা হচ্ছে বইয়ে সরাসরি লেখা আছে, সো আমাদেরকে মনে রাখতে হবে যে RH অ্যান্টিজেনটা আবিষ্কার করেন হচ্ছে দুইজন বিজ্ঞানী, ল্যান্ডস্টেইনার এবং ওয়াইনার। প্রজাতির উৎপত্তি ও বিবর্তনে প্রকৃতির ভূমিকা সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে? সো আমরা জানি প্রজাতির উৎপত্তি ও বিবর্তনে প্রকৃতির ভূমিকা সর্বপ্রথম ব্যাখ্যা করেন হচ্ছে ল্যামার্ক। এটা হচ্ছে আমাদের বিবর্তন থেকে কোশ্চেনটা আসছে। সো আমরা হচ্ছে বিবর্তনের পার্টটা একটু দেখে নিব। সো যেখানে হচ্ছে ল্যামার্ক প্রজাতির উৎপত্তি ও বিবর্তনে প্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করেন। নিচের কোনগুলো সমবৃত্তি অঙ্গ? সমবৃত্তি অঙ্গ মানে কি, যে আকার ভিন্ন হলেও গঠন কাছাকাছি এবং কাজও একই। সেখানে দেখি গঠন কাছাকাছি এবং কাজ একই কার? পাখির ডানা উঠতে সাহায্য করে, প্রজাপতির ডানা উঠতে সাহায্য করে, কি কাজও এক। মানুষের হাত উঠতে সাহায্য করে না, মানুষের হাত বাদুড়ের ডানা না, পাখির ডানা বিড়ালের অগ্রপদ, বিড়ালের অগ্রপদকে উঠতে সাহায্য করে না, সেখানে উঠতে সাহায্য করে কি পাখির ডানা এবং প্রজাপতির ডানা, দুইটাই হচ্ছে কি ওই প্রাণীটাকে উঠতে সাহায্য করে, তাই এদেরকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 21 সেশনে এসেছে।
নিচের কোনগুলো সমসংস্থ অঙ্গ? দেখো এটাও জাহাঙ্গীরনগরে 21-22 সেশনে এসেছে। তো আমরা জানি সমসংস্থ অঙ্গ কোনগুলা? বাদুড়ের ডানা, পাখির ডানা। সো সমসংস্থ অঙ্গ কি? যাদের হচ্ছে গঠনও কাছাকাছি এবং কি কাজও একই। সো মানুষের হাত উঠতে সাহায্য করে না, বাদুড়ের ডানা কি উঠতে সাহায্য করে। এখানে দেখো বাদুড়ের ডানা, পাখির ডানা দুইটাই কি উঠতে সাহায্য করে। পাখির ডানা মাছের পাখনা, মাছকে উঠতে সাহায্য করে না। তিমির ফ্লিপার পতঙ্গের ডানা না, পতঙ্গের ডানা উঠতে সাহায্য করলেও তিমির ফ্লিপারকে ভেসে থাকতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে যদি কাজ এবং গঠন একই হয় তখন তাদেরকে সমসংস্থ বা সমবৃত্তি অঙ্গ বলে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কোন মহাকালকে সরীসৃপের যুগ বলা হয়? আমাদের মাস্টার বুকে খুবই সুন্দর করে, তোমাদের বইয়ে তোমরা জানো বিশাল একটা ছক দেওয়া আছে যে কোনটা কখন হয়, কোন যুগ, কত সাল আগে। সো আমি মাস্টার বুকে জাস্ট হচ্ছে মেইন পয়েন্টগুলো যেগুলো পরীক্ষায় আসে ওই পয়েন্টগুলো হচ্ছে মার্ক করে দিছি। সো তোমাদের এত বড় ছকটাকে আমি হচ্ছে আধা পেজ 3-4 লাইনের মধ্যে নিয়ে আসছি। সো তোমরা ওই মাস্টার বুকের ওই ছকটা ভালো করে মুখস্থ করবা, তাহলেই হচ্ছে আমরা এখন এই যতগুলো কোশ্চেন দেখবো সবগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমরা জানি সরীসৃপের যুগ বলা হয় কাকে? সরীসৃপের যুগ বলা হয় হচ্ছে সিনোজয়িক যুগকে। সরীসৃপের যুগ বলা হয় কাকে? সিনোজয়িক যুগকে, কারণ সিনোজয়িক যুগে সবচেয়ে বেশি সরীসৃপ পৃথিবীতে পাওয়া যেত। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই কথাটা কে বলছে? আমরা জানি যে বিবর্তন নিয়ে পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি আলোচিত এবং আলোড়িত যেই প্রবক্তা উনি হচ্ছে কে? চার্লস ডারউইন। সো চার্লস ডারউইনের একটা কথা ছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ সবচেয়ে যোগ্য জীবই হচ্ছে বিবর্তনের মাধ্যমে বেঁচে থাকবে। যখন বিবর্তন হতে থাকবে যখন জীবন জুড়ে, তখন হচ্ছে কে শুধুমাত্র বেঁচে থাকবে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ সবচেয়ে যোগ্য যে প্রাণীটা সেই বেঁচে থাকবে। জুরাসিক সময়কাল বলা হয় কত বছর আগের সময়কালকে? সো আমি হচ্ছে তোমাদেরকে মাস্টার বুকে খুব সুন্দর করে ছকটা হচ্ছে লিখে দিয়েছি, বইয়ের থেকে অনেক ফিল্টার করে এনে মেইন কথাগুলো লিখে দিয়েছি। ওটা যদি তোমরা পড়ো তোমরা জানবা যে জুরাসিক যুগের সময়কাল হচ্ছে 16.5 কোটি বছর আগে। কত কোটি বছর আগে? 16.5 কোটি বছর আগে। ডাইভার্সিটি অফ দ্য ক্লাসিফিকেশন এট ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই বইটির লেখককে? সো এই বইটির লেখক হচ্ছে আরমেন তাকসোয়ান। আচ্ছা, এটা আমাদের আসলে আজমল স্যারের বইয়ে নাই, এটা বইয়ের বাইরে থেকে আসছে, এই জন্য আমি কোশ্চেনটাকে তোমাদের এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি যে ডাইভার্সিটি অফ ক্লারিফিকেশন এট ফ্লাওয়ারিং প্ল্যান্টস বইটির লেখক হচ্ছে আরমেন তাকসোয়ান। এটার হচ্ছে তোমাদের ওই যে বোটানি বইয়ের একেবারে ফার্স্টে কিছু উপক্রমানিকা আছে, হ্যাঁ, ওই উপক্রমানিকার ওইখানে লেখা আছে। এটা আসলে 11 নম্বর চ্যাপ্টার কোশ্চেন না, এটা হচ্ছে উপক্রমানিকার কোশ্চেন। হ্যাঁ, সো তোমরা নাম মনে রাখো, যদি তোমাদেরও চলে আসে তাহলে যাতে তোমরা লিস্ট অ্যান্সার করতে পারো। অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কত সালে পাবলিশ হয়? 1865, 59, 69, 1969, 1836। সো বইটি পাবলিশ হয় হচ্ছে 1859 সালে। বইটি লিখেন হচ্ছে আমরা জানি ডারউইন। এইটাই হচ্ছে সেই ডারউইনের আলোচিত বই যেটা সারা পৃথিবী জুড়ে বিবর্তনের মতবাদকে হচ্ছে প্রতিষ্ঠিত করে। এই বইটা প্রকাশ হয় কত? 1859 সালে। ঠিক আছে। থিওরি অফ রিক্যাপিটুলেশন এর প্রবক্তা হচ্ছে আর্নেস্ট হেকেল। সো তোমাদের মাস্টার বুকে দেখবা একটা ছক আছে যে ওইখানে 6টা-7টা বিজ্ঞানীর নাম এবং হচ্ছে তাদের মতবাদের নাম দেওয়া আছে। সো আমরা এই মতবাদগুলো অবশ্যই মনে রাখবো। সো আমরা কি করবো? আমরা এই মতবাদগুলো অবশ্যই মনে রাখবো। ঠিক আছে, এই মতবাদের যে 6টা বা 7টা আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সো এখানেই হচ্ছে আর্নেস্ট হেকেলের পুনরাবৃত্তি মতবাদ বা ইংলিশে বলা হচ্ছে থিওরি অফ রিক্যাপিচুলেশন। ঠিক আছে। ফিলোসফিক গ্রন্থের রচয়িতাকে? মেডিকেল ভর্তি পরীক্ষা 16-17 তোমাদের অন্তর ভাইয়া যখন এক্সাম দেয় তখন তাদের বছর এটা কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে ফিলোসফিক গ্রন্থের রচয়িতাকে? সো ফিলোসফিক গ্রন্থের রচয়িতা হচ্ছে ডারউইন, সেটা আমরা মনে রাখবো। ফিলোসফিক গ্রন্থের রচয়িতাকে? ফিলোসফিক গ্রন্থের রচয়িতা হচ্ছে ডারউইন। ঠিক আছে। আচ্ছা, সো এরপরে দেখো কোন পিরিয়ডকে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর যুগ বলা হয়?
তো সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর যুগ বলা হয় হচ্ছে ক্যাম্ব্রিয়ান যুগকে। আমাদের বইয়ে হচ্ছে বিশাল একটা ছক আছে, আমি হচ্ছে এগুলো তোমাদেরকে মাস্টার বুকে খুব ছোট করে অল্প কয়টা লিখে দিচ্ছি, ওইগুলা মনে রাখতে পারলেই হবে। এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 22-23 সেশনে এসেছে। তো আমরা মনে রাখবো সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর যুগ বলা হয় হচ্ছে ক্যাম্ব্রিয়ান যুগকে। কোন যুগকে? ক্যাম্ব্রিয়ান যুগকে। আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব ঘটে কোন যুগে? আমরা জানি আধুনিক মানুষ ও সভ্যতার উদ্ভব ঘটে কোয়ার্টারনারি যুগে। কোন যুগে? কোয়ার্টারনারি যুগে, ঠিক আছে। আর টু বি আরো এক্সাক্ট যদি বলতে চাই তাহলে প্লিওসিন, তাই না? সো বইয়ের মধ্যে হচ্ছে লেখা আছে মাস্টার বুক। আমরা এই ক্ষেত্রে কোন ছকটা ফলো করব, বইয়েরটা না মাস্টার বুকেরটা? মাস্টার বুকেরটা। আমরা এখানে কোনটা ছক ফলো করব? মাস্টার বুকের ছকটা ফলো করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো জীবের জিন মিউটেশনের ফলে কোন ধরনের বিবর্তন ঘটে? জীবের জিন মিউটেশনের ফলে যে বিবর্তনটা ঘটে তাকে বলা হয় মাইক্রো বিবর্তন। হ্যাঁ, বিবর্তন 3 ধরনের হয়, মাইক্রো, ম্যাক্রো এবং মেগা। মাইক্রো মানে হচ্ছে যেখানে হচ্ছে জীবের জিন মিউটেশনের ফলে নতুন জীবের সৃষ্টি হয়। ম্যাক্রো কি? ম্যাক্রো হচ্ছে যেখানে প্রজাতি থেকে উপপ্রজাতির সৃষ্টি হয়। আর মেগা কি? মেগা হচ্ছে যেখানে হচ্ছে নতুন নতুন গোত্র, বর্গ, শ্রেণী ইত্যাদি সৃষ্টি হয়, তাকে বলতেছে হচ্ছে মেগা বিবর্তন। তাই কি বলছে? মেগা বিবর্তন। পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তাকে? তোমাদের মাস্টার বুকে একটা ছক দেওয়া আছে, দেখবা বিভিন্ন বিজ্ঞানী এবং তাদের মতবাদের নাম দেওয়া আছে। সো ওইখান থেকে আমাদের মনে রাখতে হবে যে পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা হচ্ছে কে? ল্যামার্ক। ফসিল শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি? সো আমরা জানি, আমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে ফসিল শব্দটি হচ্ছে ল্যাটিন ভাষা। তোমরা মনে রাখবা যে পুরান যুগে আমরা যা সায়েন্টিফিক টার্ম পড়ি বেশিরভাগই আসছে ল্যাটিন শব্দ থেকে। সো তোমরা যদি কিছু না পারো বায়োলজির ক্ষেত্রে, ল্যাটিন দেখায় দিয়ে চলে আসবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে মতবাদটি দেন হচ্ছে কোন বিজ্ঞানী? মতবাদটি দেন হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক, ঠিক আছে। সো ল্যামার্কের মতবাদ থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। সো আমরা ল্যামার্কের মতবাদটা একটু রিডিং পড়ে নিব, যেখানে উনি বলছে পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে। সো আজকে এইটুকুই, থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।